আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। দর্শক, আজকে এই কথা উনি বলেছেন নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়া ডহরিতে। ওখানে একটি প্রচার সভা করতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে ওই কথা বলেছেন যে আমরা জীবন চাই না, মৃত্যু চাই। মানে কি দর্শক, এই কথার মানে কি? কি চাইছেন? জীবন চাই না, মৃত্যু চাই? হ্যাঁ, গুলিয়ে ফেলেছেন? মাথা ঠিক নেই, মাথা গরম, হাড়ের সব ইঙ্গিত আসছে, সেই জন্য মানে কি বলছেন না বলছেন কোনো ঠিক নেই। গুলিয়ে ফেলেছেন? গুলিয়ে এটা বলে ফেলেছেন নাকি ঠিকই বলেছেন? দর্শক, আমি কিন্তু একটা কথা বলতে পারি, উনি গুলিয়ে ফেলেছেন নাকি সেটা আপনারা বলবেন, কিন্তু উনি বা ওনারা বা ওনার সরকার যেভাবে এখানে চলছে, তাতে কিন্তু জীবন না, মৃত্যুই কিন্তু চাওয়া হচ্ছে। এটা জীবন দর্শক। বাংলাতে আমরা যারা আছি, এটা জীবন চলছে, এটা জীবন চলছে। ভাতা নিয়ে সংসার চালানো, আর একটু কিছু সমস্যাতে পড়ে গেলেই একেবারে হাহাকার। ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে, বাচ্চা, বউ, বৃদ্ধ বাবা মা সব এখানে। এটা জীবন চলছে, এটা জীবন চলছে। তারপরে তো নিরাপত্তা বলে তো কিছু নেই, যখন যাকে খুশি মেরে ফেলা, কেটে ফেলা। দেখছেন তো, এটা জীবন চলছে। সেই জন্যই বলছি, উনি যে ওই যে কথাটা বলেছেন, আমরা জীবন চাই না, মৃত্যু চাই, তাই তো জীবন তো নেই এখানে। যেটা দেখতে পাচ্ছি, এ তো না মরে বেঁচে থাকা। এটা জীবনের কি মূল্য আছে? জীবনের একটা জীবন মানে জীবনকে উপভোগ করা যায়, আমরা সেই জায়গাতে রয়েছি? আমরা এই বাংলাতে সেই জায়গাতে রয়েছি? জীবনটাকে আমরা উপভোগ করছি নাকি কার্যত মরেই গেছি? কি আছে আমাদের? কি আছে? এই বাংলা কত গর্বের বাংলা, কত ঐতিহ্যের বাংলা, কত কি ছিল এই বাংলাতে। গোটা দেশকে এই বাংলা পথ দেখাতো, গোটা দেশের কাছে এই বাংলা একটা নজির তৈরি করতো। যেখানে মানে সেই মুম্বাই বলিউড বলুন আর যাই বলুন, আমি বিভিন্ন ক্ষেত্র বলছি, সেই মানে এই রকম গ্ল্যামার ওয়ার্ল্ড বলুন, মানে গ্ল্যামার জগৎ বলুন, বা অন্য শিক্ষা দীক্ষার যে সমস্ত জায়গাগুলো আছে, সর্বত্র যে কোনো মুভমেন্ট বলুন, সব দিক দিয়ে বাংলা এগিয়ে ছিল। আর বাংলাতে সব কিছুতে ভরপুর ছিল। বাংলা এমন একটা, মানে বুঝতে পারছেন, এমন একটা জায়গায় এই বাংলার অবস্থান। মাটি, বাংলার কি সুন্দর মাটি। এখানে কৃষিজ কাজকর্ম, ফসল কীরকম হতো, শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য, কি নাই ছিল, সব থেকে এগিয়ে ছিল এই বাংলা। কিন্তু ইনারা স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা, কিন্তু সব থেকে পিছিয়ে চলে গেছে। ফলে আমি যেটা বলছি দর্শক, অ্যাকচুয়ালি আমরা তো ওই পথেই তো আছি, মৃত্যুর পথেই তো। ফলে উনি যে কথাটা বলেছেন, আমরা জীবন চাই না, মৃত্যু চাই, সেটা ওনার কাজে কর্মে সর্বত্র এটাই প্রমাণ হয়ে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছেন, নানান কারণে মানুষ মারা যাচ্ছেন, মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এবং দেখবেন উনি আবার মাঝে মধ্যে এরকম বলেন, আপনাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত, আপনাদের ডুবে মরা উচিত, সবসময় দেখবেন এরকম বলেন। আর এমন আতঙ্ক, এমন কিছু উনি ছড়ান যে মানুষ অনেক ক্ষেত্রে আত্মঘাতী হয়ে যান। যেমন SIR, এই যে এত মানুষ মারা গেছেন বলে ওনারা বলছেন, কেন মারা গেছেন? আতঙ্কের জেরে। কিন্তু আতঙ্কটা কে ছড়িয়েছেন? উনি ছড়িয়েছেন। মোট 12টা জায়গাতে, মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12টা জায়গাতে এই ফেজেতে SIR হচ্ছে। বলুন তো, অন্য কোন রাজ্যে এরকম কোনো অভিযোগ শুনেছেন, কোনো ঘটনা শুনেছেন যে SIR আতঙ্কে কেউ আত্মঘাতী হয়ে গেছেন? কেউ হননি। কেন হননি? কেউ আতঙ্ক ছড়াননি, তাই হননি। এবং সব জায়গায় দেখুন SIR কি সুন্দর হয়ে গেছে। এমনকি বিজেপি শাসিত রাজ্য, আমি রোজ বলছি, আরও বলতে হবে তো আমাকে,
তার মধ্যে একটা অবশ্যই তামিলনাড়ু, সেখানে পর্যন্ত কবে এসআইআর সম্পন্ন হয়ে গেছে, সেখানেও ভোট হবে আমাদের সঙ্গে, কোনো অভাব অভিযোগ নেই, কোনো ট্রাইব্যুনাল নেই, কোনো লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই, ওরকম আত্মঘাতীর কোনো ব্যাপার নেই। যত ঘটনা এখানে, কেন? আতঙ্ক ছড়ানোর কারণে। ইনি আতঙ্ক ছড়ান, হতে পারে তার জেরে কেউ হয়তো আত্মঘাতী হয়েছেন, সেটা একেবারেই কাম্য ছিল না। ওনাকে কেন তারা ভরসা করেছেন কে জানে। কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক, এই যে মৃত্যুর পথে ঠেলে দেওয়া যে বিষয়টা, সেটা তো উনি করেন। তো তার মানে উনি তো মৃত্যু চাইছেন, তো উনি তো জীবন চান না, তো তো মৃত্যু চান। তো সেই জন্য মানুষকে অহেতুক ভয় দেখান, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এখন আবার ওনারাই কাউন্ট করে বলছেন কত 150, 200 না কত বলছেন, এতজন মারা গেছেন। যদি মারা গিয়ে থাকেন আপনার কথা অনুযায়ী, তার দায় কিন্তু আপনার, কারণ আপনি জীবন চান না, মৃত্যু চান, এটা আপনার কথাতে প্রকাশ পেয়েছে। তারপরে আরও দেখুন না, কত লোককে সব উস্কানি দিয়ে নামিয়ে দিচ্ছেন রাস্তাতে, দিয়ে সব এমন সব কাণ্ড হয়ে যাচ্ছে, তাদের এখন জেল জরিমানা সব কত কি এনআইএ টেনআইএ ঢুকে গেছে, সব জীবন বরবাদ। কেন এসব করব? সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, যদিও আপনার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গড়িয়েছে, কোথাও কোনো রাজ্যের এসআইআর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়নি, আপনি পাকামো করতে গেছেন বলে এত সমস্যা তৈরি হলো, নাহলে কবে শেষ হয়ে যেত। তাও সুপ্রিম কোর্ট বলেছে, যদি কোনো কারণে কারোর নাম বাদ গিয়েও থাকে, তার কিন্তু ভোটাধিকার মানে পুরোপুরি পার্মানেন্টলি চলে যাচ্ছে সেটা না। হয়তো এবারে ভোটটা হয়তো অনেকে দিতে পারবেন না, কিন্তু তারা অ্যাপিল করতে পারবেন। ট্রাইব্যুনাল আমরা গঠন করে দিচ্ছি, যেহেতু উনি ট্রাইব্যুনাল চেয়েছিলেন সেই জন্য, যেটা খুবই বাঁশের একটা বলবো, তবুও একটা কি লিগাল জায়গা তৈরি করা হয়েছে এনাদের চাপে পড়ে বলতে অহেতুক আবদার কোথায় বলবেন ওনারা? আরে কোথায় আবার বলবেন? ওনারা বলেছিলেন না যে যদি নাম বাদ যায় তারা কোথায় আবার বলবেন? নতুন করে অ্যাপ্লাই করবেন, আবার সেখানে হয়ে যাবে। নর্মাল সিস্টেমে একটা ফর্ম ফিল আপ করতো, লোকালি হয়ে যেত। সুপ্রিম কোর্ট বললো ঠিক আছে চলো, বলার জায়গা আমরা করে দিচ্ছি ট্রাইব্যুনাল। ওনারা বুক বাজিয়ে চলে এলেন, খুব ভালো জায়গা ট্রাইব্যুনাল। আজকে মানুষ বুঝছেন ট্রাইব্যুনাল কী সমস্যা রে বাবা, এ তো আইনি জট, লম্বা লাইন পড়ে যাচ্ছে। তো যাই হোক, সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলে দিয়েছে যে অ্যাপিল করবেন, নাম পরে উঠবে, আপনারা কেউ এখানকার মানে নাগরিক না, বা আপনাদের ভোটাধিকার পার্মানেন্টলি চলে গেল, এটা না, ভয় পাবেন না, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। তাও উনি ভয় দেখান, ডিটেনশন সেন্টার। আর লোককে বলছেন, ওনার দলের লোকের থেকে, এই সবার ফর্মটা ফিল আপ করে দাও, আর অন্য কোনো প্রচারে যেতে হবে না, আগে সারাদিন এইগুলো করো। ফর্ম ফিল আপ করে কী করবেন? আপনি কি এটা নিশ্চিত করতে পারবেন যে ফর্ম ফিল আপ করলে এই যাদের ফর্ম ফিল আপটা করা হবে তারা এবার ভোট দিতে পারবেন? এটা বলতে পারবেন? কেন বলছেন না? শুধু ফর্ম ফিল আপ করলে হয়ে গেল? আপনিই তো লাইনে দাঁড় করাচ্ছেন, এই লাইন সেই লাইনে দাঁড়ান, ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে কী করবেন এখন? ফর্ম ফিল আপ করে কি এক্ষুনি ভোটে তার নাম তুলতে পারবেন? আর কেন আপনি ওই কথা বলছেন না যে সবার নাম যতক্ষণ না উঠছে ততক্ষণ আমরা ভোট করাবো না, দরকার হলে ফের সুপ্রিম কোর্টে যাবো? কেন সেটা করছেন না, যাচ্ছেন না? বা যারা আপনার লোকেরা যাচ্ছেন তারা কেন ওই কথা বলছেন না, যতক্ষণ না সবার কেস ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হয় ততদিন আমরা ভোট চাই না? কেন বলছেন না? কেন সেই যেটা উজ্জ্ব রাখছেন? শুধু ফর্ম ফিল আপ করছি, পাশে আছি বললি হয়ে গেল? সরকারটা উল্টে গেলে আর কি পাশে কোথা থেকে থাকবেন? আর তো কোনো জায়গায় থাকবে না, পার্টি অফিস খোলা লোক থাকবে না। এখন পার্টি অফিসের লোকজনদের দিয়ে বলছেন ফর্ম ফিল আপ করা। কী হবে ফর্ম ফিল আপ করে? শুধু আইওয়াস, পাশে থাকার আইওয়াস। কী করতে পেরেছেন? আমি দেখছিলাম একটা ভিডিও সামনে এসেছিল যে এই দিদিমণির কথা কে বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবে না এই দিদিমণির কথা। একটা কথা রাখতে পেরেছেন? উনি বলেছিলেন আমার জীবন থাকতে এসআর করতে দেবো না। এসআর হয়ে গেল, ওনার জীবন ঠিকই আছে, অন্যদের জীবন চলে যাচ্ছে, ওনার জীবন ঠিক আছে। আরও সব কত কি, এই করতে দেবো না, সেই করতে দেবো না, কমিশনের এই নির্দেশ মানবো না। কমিশনের এখতিয়ার আছে অফিসারদেরকে বদল করার, ব্যবস্থা নেওয়ার। সেই দেখুন, সেই কমিশন ব্যবস্থা নিচ্ছে, উনি ঠুটো জগন্নাথ কিছুই করতে পারছেন না। পেরেছেন কি? আবার এখন বলছেন এইসব করে এনআরসি হবে, এনআরসি আমি আমার জীবন থাকতে এনআরসি হতে দেবো না, ডিটেনশন সেন্টারে আমি যেতে দেবো না। মানুষ এখন বলছেন দিদি আপনার কত ক্ষমতা আমাদের জানা হয়ে গেছে, যদি এরপর কখনো এনআরসি হয়েও থাকে, এরকম কোনো খবর নেই, এরপর যদি ডিটেনশন সেন্টারে পাঠানোর মতো কিছু সিদ্ধান্ত হয়েও থাকে, যদিও এরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই সেটা আটকানোর, কারণ আপনার ক্ষমতা বুঝে গেছি। এসআইআর হয়েছে, সিএ হয়েছে, ওয়াকআপ বিল হয়েছে, সব হয়েছে। আপনি যেগুলো বলেছিলেন আমার জীবন থাকতে করতে দেবো না, আপনার জীবন থেকে গেছে, কিন্তু এগুলো সব হয়ে গেছে। এখন তো ওয়াকআপ সম্পত্তি একটার পর একটা বাতিল হচ্ছে, যেগুলো ডকুমেন্ট জমা দিতে পারেনি। কী করে জমা দেবে? উনি তো প্রথম থেকে কোঅপারেট করতে বলেননি, তো উনি তো প্রথম থেকে বলেছেন দরকার নেই, জমা দেবেন না, তাড়াহুড়ো করে জমা দিতে গেছেন, ঠিকঠাক ডকুমেন্ট জমা পড়েনি হয়তো, সেক্ষেত্রে অনেকের বাতিল হয়ে যাচ্ছে। এসআইআর উনি তো প্রথম থেকে কোঅপারেট করছিলেন না, বাদ বাকি তাড়াহুড়ো করে মানুষ আবার শেষের দিকে এলেন, ওনার কথা না শুনে, বা উনি আবার পরে বললেন করতে হবে, সেক্ষেত্রে কিছু ডকুমেন্টের সমস্যা হয়ে থাকতে পারে, নাম বাদ যাচ্ছে। কিন্তু নাম বাদ গেল, আমারও তো অনেক আত্মীয় স্বজনের নাম বাদ গেছে, তো কী হয়েছে?
হয়েছে? আমি বলেছি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে ভাবছেন যে আজকের মধ্যে অ্যাপ্লাই না করলে মনে হচ্ছে আমার আর থাকা যাবে না ডিটেনশন সেন্টার। আরে কোথায় ডিটেনশন সেন্টার? আমি রোজ বলছি, আজও বলবো, কোথায় এত লোককে পাঠানোর ডিটেনশন সেন্টার? ছেলেখেলা পেয়ে গেছেন নাকি? আমি তো আজকেও বলছি যে আসামের সব থেকে বড় ডিটেনশন সেন্টার, তার ক্যাপাসিটি কত? 2000 ম্যাক্সিমাম। আমি দেখেছি একটা কমপ্লেক্স, একটা 4 তলা বিল্ডিং আছে, লোকই নেই। আর এখানে বলা হচ্ছে, উনি বলছেন 1 কোটি নাম বাদ। তাহলে বলুন তো 2000 ক্যাপাসিটিওয়ালা ডিটেনশন সেন্টারে 1 কোটি লোককে কোথায় ঢোকাবেন? এগুলো কোনো কথার কথা হচ্ছে? কই আচ্ছা বলুন না, নাম তো এতদিন তো বাদ হয়ে গেল। আচ্ছা বলুন তো কোথাও এতদিন নাম বাদ হওয়ার পরে একটা অর্ডার এসছে যে যাদের নাম বাদ সব ডিটেনশন সেন্টারে চলে যেতে হবে? এসছে কোনো অর্ডার? এসছে কোনো অর্ডার? বরং সুপ্রিম কোর্ট বলছে নাম বাদ গেলেও আতঙ্কিত হবেন না, অ্যাপিল করুন, নাম উঠে যাবে। এবার হয়তো ভোট দিতে পারবে না, নাম উঠে যাবে। অনেকেই তো অনেক ভোট দিতে পারেন না। দেখুন, প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার রাখা উচিত, এটা অন্যায় হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। উনি যদি প্রথম থেকে এটা করতেন, এসআইআরটা কমপ্লিট হয়ে যেত, যারা বৈধ তাদের প্রত্যেকের নামটা উঠে যেত, কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হতেন না। যারা ভোট দিতে পারবেন না তার জন্য দায়ী কিন্তু উনি আবার এটাকে বলে আর ভোট আদায় করার চেষ্টা করছেন। দেখছেন তো, যাদের নাম বাদ গেছে, মানে বাড়ির লোকেদের উদ্দেশ্যে বলছেন, হ্যাঁ ভোটে জবাব দেবেন। আরে ভোটে আর কি জবাব? হ্যাঁ ভোটে জবাব দিতে হবে, আপনার বিরুদ্ধে জবাবটা হবে। কারণ আপনার জন্যে বাড়ির লোকেদের অনেকের নামটা চলে গেছে, তারা এখন হয়রানির শিকার হচ্ছে, কারণ তার অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন না, উনি তো আতঙ্ক ছড়াচ্ছেন। তো ফলে এর ভোটের ব্যাপারটা উনি ভাবছেন এর যে এসআইআর নিয়ে খুব বলবো, আমাকে সবাই ভোট দেবেন। কিন্তু মানুষ বুঝতে শিখেছেন, যারা বোঝেনি তারাও একটু বোঝার চেষ্টা করুন যে আপনাদের এই যে নাম কাটার যে বিষয়টা, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। প্রথম থেকে যদি উনি কোঅপারেট করতেন, যেমন হয়েছে তামিলনাড়ুতে, যেমন হয়েছে আরও অন্যত্র। আমি তামিলনাড়ুর কথাটা কেন বারবার বলি বলুন তো? কারণ অনেক রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত, সেগুলো বললে ও তো বিজেপি শাসিত বলে হয়ে গেছে। আমি তামিলনাড়ুর কথাটা এই জন্যই বলি, কারণ তামিলনাড়ুতেও কিন্তু বিজেপির শাসন নেই, তামিলনাড়ুতেও কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইটা হয় ওখানকার সরকারের, শাসকের। সেই জন্য বলছি, যদি ওখানে হতে পারে তাহলে এখানে কি হতো না? কিন্তু উনি কোঅপারেট করলেন না, ওনার অন্য ধান্দা ছিল। যারা রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি, তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, যে যদি এসআইআর হয় তাহলে ওদের নাম তো বাদ হয়ে যাবে, তাহলে কী করে আমি জিতবো। ওদেরকে বাঁচাতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফেসে গেছেন। ঠিক যেমন ওই চাকরি কেসটা হয়েছিল, অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যরা ফেসে গেছিলেন, এখানেও উনি ওই কাণ্ডটা করলেন। অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে গিয়ে এই রাজ্যের যারা বৈধ ভোটার, হিন্দু মুসলিম নির্বিশেষে, তারা ফেসে গেছেন, তাদের নাম বাদ হয়ে গেছে। আজকে যদি সময় এটা করা হতো, কোনো কারণে যদি কারো 2-4টে লোকের নাম বাদও যেত, ছোট্ট একটা ফর্ম 6 ফিল আপ করতেন, ইজিলি নাম উঠে যেত, কোনো লাইনে দাঁড়াতে হতো না, বা এত আতঙ্কের কোনো ব্যাপারই ছিল না। উনি করতে দেননি। অ্যাকচুয়ালি উনি জীবন চান না, মৃত্যু চান। জীবন কাদের জন্য চান বলুন তো? শুধু ওনার লোকেদের, ওনার পরিবারের। ওনারা ফুলে ফেপে উঠছেন, আর গোটা বাংলার মানুষ দিন দিন চুপসে যাচ্ছেন। এই হচ্ছে দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি জানি না, আবারও বলছি, উনি গুলিয়ে ফেলে এই কথা বলছেন কিনা, তবে উনি তো গোলাবেনই। উনি এত মিথ্যে কথা বলেন, এত রকমের হুঁশিয়ারি হুমকি দেন, মানে বা আরও সব ইঙ্গিত যেগুলো পাচ্ছেন সেখান থেকে মানে মাথা খারাপ, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তবে আমি আবারও বলবো, শেষে গুলিয়েছেন কি গোলাননি সেটা আপনারা বলবেন, বা উনি পরে ব্যাখ্যা দিলে দেবেন। অত্যন্ত বাজে কথা, এটুকু বলতে পারি। কিন্তু আমরা সত্যি মৃত্যুর মুখে। আমি জানি না উনি আবার এর মাধ্যমে আর কি হুঁশিয়ারি দিয়ে রাখলেন, যে যারা এখনও বেঁচে আছেন অন্যভাবে তাদেরকেও মেরে ফেলবো, এরকম কিছু ভাবার চেষ্টা করলেন কিনা। কারণ ওনার মুখ থেকে বেরিয়েছে, আমরা জীবন চাই না, মৃত্যু চাই। দর্শক বলবেন বাকি কথা, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।